जो संविधान पर आक्रमण करता है, जो संविधान को नष्ट करता है, उसको आप क्या कहोगे? उसको क्या कहोगे? गद्दार कहोगे। इसीलिए मैंने खुल के कहा है कि नरेंद्र मोदी, अमित शाह संविधान पर आक्रमण कर रहे हैं। उन्होंने देश का धन अदानी अंबानी को बांटा, उन्होंने देश की संस्थाओं को खत्म किया, उन्होंने वोट चोरी करवाई, इलेक्शन कमीशन को दबाया, जुडिशरी पर दबाव डाला। आरएसएस के लोग सुन लो, आपने कहा कि मुझे माफी मांगनी चाहिए, मैं कभी माफी नहीं मांगूंगा, फिर बोलूंगा। अमित शाह और नरेंद्र मोदी गद्दार हैं क्योंकि उन्होंने कॉन्स्टिट्यूशन पर आक्रमण किया है। सुन लो अच्छी तरह, मैं तुम लोगों से नहीं डरता हूं और हिंदुस्तान की जनता इस बात को समझ गई है और हिंदुस्तान की जनता भी आपसे नहीं डरती है। और इसलिए ही कहा जाता है कि कोई ऐसा सगा नहीं जिसे कांग्रेस ने ठगा नहीं। ভারতের রাজনীতিতে আবারও বিস্ফোরণ, আবারও মুখোমুখি বিজেপি এবং কংগ্রেস, আবারও দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু এবার বিতর্কটা শুধু রাজনৈতিক আক্রমণ বা নির্বাচনী ভাষণের মধ্যে সীমাবদ্ধ নেই, এবার বিষয়টা পৌঁছে গেছে গদ্দার শব্দ পর্যন্ত। হ্যাঁ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমন ভাষাই ব্যবহার করেছেন যা নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল উত্তাল। বুধবার উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং আমেঠিতে সভা করতে গিয়ে রাহুল গান্ধী একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি এবং আরএসএস দেশের সংবিধানকে দুর্বল করেছে, দেশের সম্পদ কিছু শিল্পপতির হাতে তুলে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং অর্থনৈতিক চাপে ভুগছে, অথচ সরকার আসল সমস্যা থেকে নজর ঘোরাতে ব্যস্ত। আর তারপরই আসে সেই বিতর্কিত মন্তব্য। রাহুল গান্ধী বিজেপি নেতৃত্বকে গদ্দার বলে আক্রমণ করেন। এই একটি শব্দই যেন মুহূর্তের মধ্যে দেশের রাজনীতিতে আগুন লাগিয়ে দেয়। বিজেপি পাল্টা বলে, এটা শুধু রাজনৈতিক আক্রমণ নয়, এটা গণতন্ত্রের অপমান। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদিকে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়ে যায় মেলোডি বিতর্ক। ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ভাইরাল মুহূর্তকে টেনে এনে রাহুলের কটাক্ষ আরো বড় রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধী হঠাৎ এত অ্যাগ্রেসিভ কেন? কেন কংগ্রেস এখন সরাসরি বিজেপির বিরুদ্ধে এত তীব্র ভাষায় আক্রমণ করছে? আর 2026 সালের বিভিন্ন রাজ্যে নির্বাচনকে সামনে রেখে এই সংঘাত কি আরো বড় রাজনৈতিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা বিশ্লেষণ করব। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। এটা শুধু একটা মন্তব্যের বিতর্ক নয়, এটা ভারতের আগামী রাজনৈতিক ন্যারেটিভের লড়াই। ভারতের রাজনীতিতে উত্তরপ্রদেশের গুরুত্ব নতুন করে বলে দেওয়ার দরকার নেই। দিল্লির রাস্তা যে উত্তরপ্রদেশ দিয়েই যায় সেটা বহুবার প্রমাণ হয়েছে। আর সেই উত্তরপ্রদেশেই রয়েছে রায়বেরেলি এবং আমেঠি গান্ধী পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি। একসময় আমেঠি ছিল কংগ্রেসের দুর্গ। বছরের পর বছর ধরে এই কেন্দ্র গান্ধী পরিবারের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু গত কয়েক বছরে সেই চিত্র বদলেছে। বিজেপি ধীরে ধীরে এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়িয়েছে। ফলে এখন আমেঠি এবং রায়বেরেলি শুধু দুটি লোকসভা কেন্দ্র নয়, এগুলোর রাজনৈতিক প্রেস্টিজ ব্যাটল। এই কারণেই রাহুল গান্ধীর এই সভাগুলো এত গুরুত্বপূর্ণ। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বললেন, দেশের সাধারণ মানুষ আজ মূল্য বৃদ্ধিতে জর্জরিত, যুব সমাজ চাকরি পাচ্ছে না, ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছে, কৃষকরা চাপে রয়েছেন। কিন্তু সরকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা না করে অন্য ইস্যু সামনে আনছে। রাহুল গান্ধীর বক্তব্যে বারবার উঠে আসে সংবিধান শব্দটি। তিনি দাবি করেন, দেশের সাংবিধানিক কাঠামো দুর্বল করা হচ্ছে এবং এখান থেকেই শুরু হয় কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক ন্যারেটিভ, সংবিধান বাঁচাও। গত কয়েক বছরে বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, এই সমস্ত সংস্থাকে নিয়ে বিরোধীদের অভিযোগ নতুন নয়। কংগ্রেসের দাবি, বিরোধী নেতাদের বিরুদ্ধে তদন্ত সংস্থা ব্যবহার করে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। বিজেপির বক্তব্য পরিষ্কার, তাদের দাবি দেশে আইন নিজের কাজ করছে, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এখানে রাজনৈতিক প্রতিহিংসার কোনো প্রশ্ন নেই। এই দুই ন্যারেটিভই এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় সংঘাত। একদিকে কংগ্রেস বলছে সংবিধান বিপদের মুখে, অন্যদিকে বিজেপি বলছে দেশে গণতন্ত্র আগের চেয়ে আরো শক্তিশালী।
আর এই সংঘাতের মধ্যেই রাহুল গান্ধীর গদ্দার মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। রাজনীতিতে শব্দের গুরুত্ব অনেক, বিশেষ করে গদ্দার শব্দটি ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে অত্যন্ত সংবেদনশীল। এই শব্দ সাধারণত ব্যবহার করা হয় দেশের বিরুদ্ধে কাজ করার অভিযোগে। ফলে যখন বিরোধী দলনেতা সরাসরি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন শব্দ ব্যবহার করেন, তখন তো তা স্বাভাবিকভাবে বিশাল বিতর্ক তৈরি করে। বিজেপির সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ শুরু করে। দলের নেতারা বললেন, কংগ্রেস মানুষের সমর্থন হারিয়ে হতাশ হয়ে পড়েছে, তাই তারা এখন উস্কানিমূলক ভাষা ব্যবহার করছে। দেবেন্দ্র ফডনবিস বলেছেন, কংগ্রেস রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে এই ধরনের মন্তব্য করেছে। অন্যদিকে যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে। যোগী আদিত্যনাথের বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট ছিল, বিজেপি আবারও জাতীয়তাবাদ ন্যারেটিভকে সামনে আনতে চাইছে। আসলে গত এক দশকে বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের রাজনীতি। সেনা, সীমান্ত, জাতীয় নিরাপত্তা, শক্তিশালী নেতৃত্ব, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিজেপি নিজেদের রাজনৈতিক অবস্থান আরও মজবুত করেছে। এ কারণে গদ্দার শব্দটি বিজেপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, কারণ বিজেপি এটাকে সাধারণ মানুষের সামনে দেশের অপমান হিসেবে তুলে ধরতে চাইবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগে বিজেপি আবারও ন্যাশনালিজম কার্ড খেলতে পারে। অন্যদিকে কংগ্রেস আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন এবং কনস্টিটিউশনস ইস্যুকে সামনে রেখে লড়াই করতে চাইছে। অর্থাৎ দুই শিবিরের ন্যারেটিভ একেবারেই আলাদা। একদিকে শক্তিশালী দেশ, তো অন্যদিকে সংবিধান ও সাধারণ মানুষের অধিকার। এবং এখানেই ভারতের আগামী রাজনীতির সবচেয়ে বড় সংঘাত তৈরি হচ্ছে। কিন্তু এদিকে রাহুল গান্ধীর বক্তব্যে আরেকটি বিষয় কিন্তু বিশেষভাবে আলোচনায় আসে, মেলোডি মুহূর্ত। ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাইরাল ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। মোদী এবং মেলোনির নাম মিলিয়ে তৈরি হয় মেলোডি শব্দটি। সোশ্যাল মিডিয়ায় এটি মিম কালচারের অংশ হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ হ্যাশট্যাগ ব্যবহার করতে শুরু করেন। কেউ মজা করেন, কেউ সমর্থন করেন, কেউ সমালোচনা করেন। আর সেই বিষয়টিকে রাহুল গান্ধী রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন। তিনি কটাক্ষ করে বললেন, দেশের মানুষ যখন চাকরি আর মূল্যবৃদ্ধির চাপে রয়েছে, তখন সরকার ইমেজ ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত। এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়া ওয়্যার আরও তীব্র হয়ে ওঠে। আজকের রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অসাধারণ। আগে রাজনৈতিক লড়াই সীমাবদ্ধ ছিল সভা, মিছিল, সংবাদ মাধ্যম এবং পোস্টারের মধ্যে, কিন্তু এখন টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবই সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। বিজেপির আইটি সেল দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে কংগ্রেসও এখন অ্যাগ্রেসিভ ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে। মিম, শর্ট ভিডিও, ভাইরাল ক্লিপ, হ্যাশট্যাগ ওয়্যার সব কিছু এখন রাজনৈতিক স্ট্র্যাটেজির অংশ। এই কারণেই মেলোডি বিতর্ক শুধুমাত্র একটা জোক নয়, এটা এখন পলিটিক্যাল মেসেজিংয়ের অংশ হয়ে উঠেছে। কিন্তু এই পুরো সংঘাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো হচ্ছে, সাধারণ মানুষ কি ভাবছে? কারণ রাজনৈতিক নেতারা একে অপরকে আক্রমণ করছেন ঠিকই, কিন্তু দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় চিন্তা অন্য জায়গায়। একজন যুবকের প্রশ্ন, চাকরি কোথায়? একজন মধ্যবিত্ত মানুষের প্রশ্ন, মূল্যবৃদ্ধি কমবে কবে? একজন ছোট ব্যবসায়ীর প্রশ্ন, অর্থনীতি কি সত্যিই ভালো অবস্থায় আছে? আবার সরকারের বক্তব্য সম্পূর্ণ আলাদা। বিজেপি দাবি করছে ভারত আজ বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। দেশে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইকোসিস্টেম, এই সমস্ত উদ্যোগ ভারতের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। সরকার বলছে আজ ভারত আন্তর্জাতিক মঞ্চে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্বের বড় বড় দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চাইছে। অন্যদিকে বিরোধীরা বলছে, ম্যাক্রো লেভেল গ্রোথ থাকলেও সাধারণ মানুষ সেই সুবিধা পাচ্ছে না। যুবকদের মধ্যে বেকারত্ব এখন বড় সমস্যা, চাকরির বাজারে অনিশ্চয়তা রয়েছে, মূল্যবৃদ্ধির চাপ সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এবং এখানেই রাজনৈতিক ন্যারেটিভের আসল যুদ্ধ। কারণ নির্বাচনে মানুষ শেষ পর্যন্ত কোন বিষয়কে বেশি গুরুত্ব দেবে? জাতীয়তাবাদ নাকি অর্থনীতি নাকি কর্মসংস্থান? এই প্রশ্নের উত্তরেই আগামী নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাহুল গান্ধীর বর্তমান অ্যাগ্রেসিভ স্টাইলের পেছনে রয়েছে বড় রাজনৈতিক স্ট্র্যাটেজি। লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্সও এখন নিজেদের আরো সংগঠিত করতে চাইছে। রাহুল গান্ধী বুঝতে পেরেছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে সফট পলিটিক্স দিয়ে হবে না, তাই এখন তিনি আরো সরাসরি আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন। ভারত জোড়ো যাত্রার পর থেকে রাহুলের পাবলিক ইমেজে পরিবর্তন এসেছে বলে মনে করছে অনেক বিশ্লেষক। আগের তুলনায় তিনি এখন অনেক বেশি অ্যাসার্টিভ এবং কনফিডেন্ট। অন্যদিকে বিজেপিও বুঝতে পারছে বিরোধীরা এবার আগের চেয়ে বেশি অ্যাগ্রেসিভ, তাই তারাও প্রতিটি মন্তব্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে।
এখন প্রশ্ন হচ্ছে যে 2026 সালের নির্বাচনকে সামনে রেখে এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? নাম্বার 2, বিজেপি কি আবারও ন্যাশনালিজম ইস্যু সামনে আনবে? নাম্বার 3, কংগ্রেস কি আনএমপ্লয়মেন্ট এবং কনস্টিটিউশন ইস্যুতে মানুষের সমর্থন বাড়াতে পারবে? নাম্বার 4, আঞ্চলিক দলগুলো শেষ পর্যন্ত কার দিকে যাবে? নাম্বার 5, ইন্ডিয়ান অ্যালায়েন্স কি নিজেদের ঐক্য ধরে রাখতে পারবে? এই সমস্ত প্রশ্ন এখন দেশের রাজনৈতিক মহলে ঘুরছে। একটা বিষয় পরিষ্কার যে ভারতের রাজনীতি এখন আরো পোলারাইজড হয়ে উঠেছে। দুই শিবিরের মধ্যে মতাদর্শগত দূরত্ব ক্রমশ বাড়ছে এবং সেই কারণেই রাজনৈতিক ভাষাও আরো আক্রমণাত্মক হয়ে উঠছে। কিন্তু গণতন্ত্রে শেষ কথা কিন্তু বলে মানুষ। সাধারণ ভোটারই ঠিক করে দেয় কোন ন্যারেটিভ জিতবে। মানুষ কি শক্তিশালী নেতৃত্বের বার্তাকে সমর্থন করবে নাকি সংবিধান বাঁচাও এবং অর্থনৈতিক চাপের প্রশ্নকে বেশি গুরুত্ব দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে রাহুল গান্ধীর বিস্ফোরক আক্রমণ, অন্যদিকে নরেন্দ্র মোদী এবং বিজেপির পাল্টা ন্যাশনালিজম ন্যারেটিভ, সব মিলিয়ে ভারতের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। আগামী দিনে এই সংঘাত আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ 2019-এর লোকসভায় শুধু একটা নির্বাচন হবে না, প্রায় 3 বছর চলবে ন্যারেটিভের যুদ্ধ। দেশের ভবিষ্যৎ নিয়ে দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের লড়াই, আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কোটি কোটি সাধারণ ভারতীয় যারা শেষ পর্যন্ত শুধু একটা জিনিসই চায়, স্থিতিশীলতা, উন্নয়ন এবং ভালো ভবিষ্যৎ। এখন দেখার সেই ভবিষ্যতের স্বপ্ন মানুষ কার হাতে তুলে দেয়। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।